ভারতের উত্তর প্রান্তে হিমালয়ের কোলে কুলু জেলায় অবস্থিত এমন একটা ভ্যালি যার নাম হয়তো অনেকেই জানেন, কিন্তু তার গল্পটা খুব কম মানুষই জানেন। আর এই ভ্যালির মাঝখানে পাহাড় আর পাইন বনের ভিড়ে লুকিয়ে আছে একটা ছোট্ট পাহাড়ি গ্রাম। সমুদ্রপৃষ্ঠ থেকে এর উচ্চতা প্রায় 1850 মিটার বা প্রায় 5180 ফুট। ভারতের এমন একটা গ্রাম যেখানে অনেক দোকানের সাইনবোর্ডে হিন্দির পাশাপাশি হিব্রু ভাষাও লেখা থাকে। প্রথমবার দেখলে একটু অবাক লাগাটাই স্বাভাবিক। হিমাচলের এই ছোট্ট গ্রাম আর সেখানে হিব্রু ভাষা, গল্পটা ঠিক এখান থেকেই শুরু হলো। ঘুরতে যাওয়ার সবচেয়ে সুন্দর ব্যাপারটা আমার কাছে শুধু পাহাড় বা সমুদ্রের ভিউ নয়, বরং সেই মুহূর্তটা যখন শহরের আলো ধীরে ধীরে পিছনে পড়ে যায়। আমাদের জার্নিটাও শুরু হয়েছিল সেরকমই একটা রাত থেকে। দিল্লি থেকে রাতে জিংবাস, রাতের হাইওয়ে নিয়ে আমার একটা জিনিস খুব ভালো লাগে। সবাই কোথাও না কোথাও যাচ্ছে, কিন্তু কেউ কারো গল্প জানে না। মাঝরাতে একটা ধাবায় বাস থামলো। এক কাপ গরম চা, ঠান্ডা হাওয়া আর গন্তব্যে পৌঁছানোর অপেক্ষা। রাতটা কখন শেষ হয়ে গেল বুঝতেই পারিনি, শুধু জানলার বাইরের সিনারিটা বদলে গিয়েছিল। সমতল রাস্তা কখন যে পাহাড়ি বাঁকে বদলে গেলেও খেয়ালই করিনি। আর তারপর প্রথম দেখা, বিয়াস নদী। রোতাং পাসের কাছে বিয়াসকুণ্ড নামে ছোট্ট একটা হিমবাহ থেকে জন্ম এই নদীর। সেখান থেকে কুল্লু উপত্যকা পেরিয়ে প্রায় 470 কিলোমিটার পথ চলার পরে পাঞ্জাবের হারিকে জলভূমিতে গিয়ে সতলুজ নদীর সঙ্গে মিশে যায়। সকাল প্রায় 7টা। আমরা পৌঁছে গেলাম ভুন্টারে। জিংবাসের একটা সুবিধা আছে, কাসোল পর্যন্ত ক্যাবের ব্যবস্থাই ওরাই করে দেয়। এটা টোটাল টিকিট প্রাইসে ইনক্লুডেড থাকে। এখান থেকেই বিয়াস নিজের পথে চলে যায়, আর আমরা বাঁ দিকে মোড় নিলাম আরেকটা নদীর সঙ্গে, পার্বতী। এই নদীকে অনুসরণ করলেই পৌঁছে যাওয়া যায় সেই ভ্যালিতে যেখানে নিরিবিলিতে টাইম স্পেন্ড করতে আমরা এসেছি। রাস্তার এক পাশে পার্বতী নদী আর অন্য পাশে পাইন বন। এই দুজন যেন পুরো রাস্তা জুড়েই আমাদের সঙ্গ দিচ্ছিল। আমার মনে হয় কোনো জায়গাকে চিনতে গেলে আগে তার অন্তরাত্মার শব্দটা শোনা দরকার। কাসোলের ক্ষেত্রে সেই শব্দটা হলো পার্বতী নদী। কিছুক্ষণ পরেই আমরা পৌঁছে গেলাম আমাদের পরের দুদিনের ঠিকানায়, পার্বতী নদীর একেবারে ধারে দ্য হস্টেলার। জানেন এই উপত্যকার নাম পার্বতী ভ্যালি কেন? স্থানীয় বিশ্বাস অনুযায়ী দেবী পার্বতী বহু বছর এই উপত্যকায় তপস্যা করেছিলেন। সেই থেকেই নদীর নাম পার্বতী, আর নদীর নামেই পরিচিত হয়ে ওঠে পুরো উপত্যকা, পার্বতী ভ্যালি। চারদিকে সবুজ পাহাড়, আকাশ ছুঁয়ে থাকা পাইন গাছ, আর মাঝখান দিয়ে নিরন্তর বয়ে চলেছে পার্বতী নদী। হয়তো সেই কারণেই এখানে এসে সময়টাও একটু ধীরে চলতে শুরু করে। ঘড়িতে তখন দুপুর। আমরা দেরি করলাম না, কাসোলকে ঘুরে দেখবার জন্য সবচেয়ে কাছের আর সবচেয়ে সুন্দর জায়গাটাকেই বেছে নিলাম, ছালাল। কাসোল থেকে একটা দোলনা ব্রিজ পার হয়ে প্রায় 20 থেকে 30 মিনিট হাঁটতে হয়। পথটা খুব কঠিন নয়, কিন্তু সুন্দর। একদিকে পার্বতী নদীর গর্জন আর অন্যদিকে মাথা উঁচু করে দাঁড়িয়ে থাকা পাইন গাছ। হাঁটতে হাঁটতেই মনে হয় শহরটা যেন একটু একটু করে পিছনে পড়ে যাচ্ছে। ছালালকে অনেকেই চেনে তার সাইকেডেলিক মিউজিক আর ফরেস্ট পার্টির জন্য। বিশেষ করে পর্যটনের মরশুমে জঙ্গলের ভেতরে রাতভর ইলেকট্রনিক মিউজিকের আসর বসে। কেউ আসে সেই পার্টির টানে, আবার কেউ আসে শুধু পাহাড়ের নীরবতা শুনতে। আর যদি একটু ধীরে সময় কাটাতে চান তাহলে এখানকার ছোট ছোট ক্যাফেগুলো আলাদা করে মনে থাকবে। পাহাড়ের দিকে মুখ করে
বসে 1 কাপ গরম জিঞ্জার লেমন হানি টি, সঙ্গে ইসরায়েলি আর মধ্যপ্রাচ্যের কিছু খাবার, ব্যস্ত জীবনের সঙ্গে যার কোনো মিলই নেই। হয়তো এই কারণেই ছালাল কাসোলের এত কাছে হয়েও একেবারে অন্যরকম লাগে। গাড়ির হর্ন নেই, ভিড় নেই, তারা নেই, শুধু নদীর শব্দ, পাইন বনের গন্ধ আর এমন এক শান্তি যেটা ছবিতে তুলে নিয়ে যাওয়া যায় না, শুধু অনুভব করে সঙ্গে করে নিয়ে ফেরা যায়। হাঁটতেই একটা জিনিস বারবার চোখে পড়ছিল, একটার পর একটা ছোট ছোট ক্যাফে। বহু বছর ধরেই ইসরায়েল থেকে আসা ভ্রমণকারীদের কাছে পার্বতী ভ্যালি একটা খুব প্রিয় জায়গা। ধীরে ধীরে তাদের জন্যই গড়ে উঠেছে এই ক্যাফে সংস্কৃতি। আজ তাই কাসোল আর ছালালের অনেক ক্যাফেতেও হিব্রু ভাষায় মেনু, শাকসুকা, ফালাফেল কিংবা হুমাসের মতো খাবারও খুব স্বাভাবিক দৃশ্য। কাসোলে ঘুরতে এলে কিছু ক্যাফের নাম বারবার কানে আসবেই। ভ্রমণকারীদের আড্ডায় হোক বা ক্যাফের তালিকায় মুনডান্স ক্যাফে, এভারগ্রিন ক্যাফে, জিম মরিসন ক্যাফে, ভোজ ক্যাফে আর ফ্রিডম ক্যাফের নাম সবচেয়ে বেশি শোনা যায়। সূর্যটা ধীরে ধীরে পাহাড়ের আড়ালে হারিয়ে যাচ্ছিল। আমরাও ফিরছিলাম কাসোলের দিকে। ফেরার পথে একটু ঘুরে নিলাম কাসোল মার্কেট। বড় কোনো বাজার নয়, কিন্তু ছোট ছোট দোকান, পাহাড়ি হস্তশিল্প, উলের পোশাক, বেকারি আর ক্যাফে মিলিয়ে জায়গাটা নিজের মতো করেই প্রাণবন্ত। ঘড়িতে তখন রাত। আমরাও ফিরলাম পার্বতী নদীর ধারে আমাদের রিভারসাইড সুইস টেন্টে। পরের দিন সকালে আমরা ঠিক করলাম এবার একটু আরও ভেতরে যাওয়া যাক। কাসোলের পর পার্বতী ভ্যালির সবচেয়ে পরিচিত গ্রামগুলোর মধ্যে একটা হলো তোষ। পৃষ্ঠ থেকে প্রায় 8000 ফুটেরও বেশি উচ্চতায় পাহাড়ের ঢালে ছোট্ট এই গ্রামটা যেন মেঘের সঙ্গেই বসবাস করে। রাস্তা যত উপরে উঠছিল, পার্বতী ভ্যালিটাও তত বড় হতে শুরু করেছিল। নিচে নদী, সামনে বরফ ঢাকা পাহাড়, আর চারদিকে এমন নীরবতা যেটা শহরে খুঁজে পাওয়া যায় না। গাড়ির রাস্তা যেখানে শেষ, তোষ ভিলেজ যাওয়ার রাস্তা সেখান থেকেই শুরু। ঠিক তখনই পাহাড়ের নীরবতার মধ্যে ভেসে এলো একটা বাঁশির সুর। আমরা এগিয়ে চললাম তোষের জলপ্রপাতের দিকে। পাহাড়ে ট্রেকিংয়ের সময় একটা মজার নিয়ম আছে, যতটা কষ্ট করে উপরে উঠবেন শেষের দৃশ্যটা ততটাই মনোরম হবে। ফিরে এসে একটু বিশ্রাম নিলাম তোষের সবচেয়ে পরিচিত ক্যাফেগুলোর একটা, পিঙ্কি দিদির ক্যাফেতে। সামনে বরফ ঢাকা পাহাড়, নিচে পুরো তোষ গ্রাম, আর হাতে গরম খাবার। এর থেকে ভালো লাঞ্চ স্পট সত্যিই ভাবা কঠিন। তোষে এলে একটা জিনিস অবশ্যই ট্রাই করবেন, রডোডেনড্রনের জুস। রডোডেনড্রন ফুলের নাম নিশ্চয়ই সবাই শুনেছেন, কিন্তু এই ফুলের জুস হয় এবং সেটা যে পান করারও উপযোগ্য সেটা এখানে এসেই প্রথম জানতে পারলাম। পাহাড়ি এই ফুলের পাপড়ি দিয়ে তৈরি হালকা মিষ্টি আর খুবই সতেজ একটি পানীয়। আর যদি স্থানীয় খাবারের স্বাদ নিতে চান
ইসরায়েলি অথেন্টিক ডিশ শাকশোকা আরেকবার অবশ্যই খেয়ে দেখবেন। দেখতে ডিমের তরকারির মতো লাগলেও আসলে এটা একেবারেই আলাদা। অলিভ অয়েলে রসুন, পেঁয়াজ, টমেটো, ক্যাপসিকাম আর মশলা দিয়ে ধীরে ধীরে একটা ঘন সস তৈরি করতে হয়। তারপর তার উপর সরাসরি ডিম ভেঙে দিয়ে রান্না করা হয়, যাতে কুসুমটা নরমই থাকে। সঙ্গে থাকে গরম রুটি। তোষ থেকে ফেরার পথে আমরা একটু থেমেছিলাম মানিকাডানে। পার্বতী ভ্যালির গল্প শুধু পাহাড়, নদী আর গ্রামের নয়, এই উপত্যকার সঙ্গে জড়িয়ে আছে বহু শতাব্দীর বিশ্বাসও। হিন্দু পুরাণে বলা হয় দেবী পার্বতীর একটি মণি এই উপত্যকাতেই হারিয়ে গিয়েছিল। মহাদেবের ক্রোধে পৃথিবীর গভীর থেকে শেষ নাগ সেই মণি ফিরিয়ে দেন। সেই থেকেই নাম মানিকাডান। মানিকাডানে দাঁড়িয়ে থাকলে শুধু গরম জলের কুণ্ডই নয়, তার সঙ্গে জড়িয়ে থাকা একটা গল্প বারবার ফিরে আসে। শিখদের বিশ্বাস অনুযায়ী প্রথম উদাসী যাত্রার সময় গুরু নানক দেবজি তার সঙ্গী ভাই মর্দানাকে নিয়ে এই উপত্যকায় এসেছিলেন। দীর্ঘ পথ হাঁটার পর মর্দানার খুব ক্ষুধা পেয়েছিল, কিন্তু সঙ্গে ছিল শুধু অল্প একটু চাল আর ডাল। তখন গুরু নানক দেবজি ঈশ্বরের কাছে প্রার্থনা করেন। বলা হয় সেই প্রার্থনার পরই মাটির বুক ফুঁড়ে বেরিয়ে আসে ফুটন্ত গরম জলের ধারা। সেই প্রাকৃতিক গরম জলের কুণ্ডেই রান্না হয় চাল আর ডাল, আর মর্দানার ক্ষুধা মেটে। আজও সেই গরম জলের কুণ্ডে লঙ্গারের জন্য ভাত, ডাল কিংবা সবজি রান্না হতে দেখা যায়। বিশ্বাস আর প্রকৃতির এই মিলনই হয়তো মানিকাডানকে শুধু একটা পর্যটন কেন্দ্র নয়, লক্ষ মানুষের কাছে এক গভীর আস্থার জায়গা করে তুলেছে। সূর্যটা ধীরে ধীরে পাহাড়ের আড়ালে মিলিয়ে যাচ্ছিল। আমরাও ফিরছিলাম আমাদের ছোট্ট ঠিকানায়। এটাই ছিল কাসোলে আমাদের শেষ রাত। আগুনের উষ্ণতা ছিল, পূর্ণিমার আলো ছিল, আর ছিল পার্বতী নদীর সেই একটানা শব্দ, যেটা প্রথম দিন থেকেই আমাদের সঙ্গ ছাড়েনি।